সন্ধ্যা আমার সমস্ত ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে খুবই ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। রাইট স্মার্ট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের জীবনবিজ্ঞান শিক্ষক ইমরান সর্দার। আচ্ছা, সবাই বলো কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আচ্ছা স্টুডেন্টস, দেখো আজকে আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা হলো অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়, মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। আমরা অলরেডি অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায় শেষ করে এসেছি, যেটা হলো অণুজীবের জগৎ। আমরা সেই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট করেছি এবং সেই চ্যাপ্টারের একটা প্রশ্ন উত্তরের ক্লাস আমরা নিয়ে আসবো, বা আমি নিয়ে আসবো। নেক্সট ক্লাসেই হয়তো সেটা আমি নিয়ে আসবো। তার জন্য তোমরা সবাই নিজেদেরকে প্রস্তুত রেখো। আমি যেন প্রত্যেকটা কোশ্চেনের আনসার সবার থেকে পাই, তবেই আমার ভালো লাগবে যে না, যেটা পড়িয়েছি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং ভালো আনসার করতে পারছো। শুধু তো বুঝলে হবে না, আনসারও করতে হবে, কারণ পরীক্ষায় নাম্বার পাওয়াটাই আমাদের উদ্দেশ্য। একজন অনেক জানে আর একজন অনেক নাম্বার পায়, দুজনের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। আমরা নাম্বার দেখেই যাচাই করি যে কে কতটা ভালো স্টুডেন্টস। তুমি অনেক জানলে কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে সেটা অ্যাপ্লাই করতে পারলে না, সেই জানাটা, তাহলে কিন্তু সেই জানার কোনো মূল্য থাকে না সবার কাছে। সুতরাং জানতেও হবে এবং পরীক্ষার খাতায় গিয়ে সঠিক আনসারটা করে আসতে হবে। কি তাই তো? আচ্ছা বলো, তোমাদের পড়াশোনা কেমন চলছে? তার আগে বলো, সবার ওখানে শীত কেমন পড়ছে? শীতের আগমন হয়ে গেছে। শীত আস্তে আস্তে পড়া আরো বাড়ছে বিভিন্ন জায়গায়। ঠান্ডার হার বেশি বা কম? তো সবাই বলো তোমাদের ওখানে ঠান্ডা কেমন, কারা কারা ঠান্ডা উপভোগ করছো আর কারা করছো না, আমাকে জানাও। চলো, অনেক কথা হলো, অনেক গল্প হলো। এবার আমরা আজকে আমাদের নতুন ক্লাস শুরু করব। তার আগে আমি একটুখানি জিজ্ঞাসা করে নিই, আমাদের লাস্ট ক্লাস যেটা ছিল সেটা হলো অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ের অণুজীবের জগৎ চ্যাপ্টারটা। সেই চ্যাপ্টারটার কমপ্লিট আমরা করেছি এবং কমপ্লিট চ্যাপ্টারের উপরে যদি কেউ কিছু বুঝতে না পারো তাহলে বলো, আমরা এই নতুন ক্লাসটা শুরু করার আগে সেটা আমি সলভ করে তবে নতুন ক্লাসটা আমি আজকে শুরু করব। চলো তাড়াতাড়ি বলো যে পুরানো যে অধ্যায়টা আমরা কমপ্লিট করেছি তাতে কোনো বোঝার অসুবিধা হয়েছে কিনা। আমি প্রত্যেকটা ক্লাস শুরু করার আগে আমি এটাই তোমাদেরকে বলি যে কোনো ধরনের পিছনের কোনো ক্লাসের কোনো টপিক নিয়ে যদি কারোর কোনো বোঝার অসুবিধা হয়ে থাকে, অবশ্যই পরবর্তী ক্লাস শুরু হওয়ার আগে সেটা ক্লিয়ার করে নেবে আমার থেকে। আমি যথাসম্ভব তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমাদের তারপরে আর কোনো বোঝার সমস্যা হবে না। তো আমাকে তাড়াতাড়ি বলো, তোমাদের অণুজীবের জগৎ চ্যাপ্টার দিয়ে কোনো রকম কোনো সমস্যা রয়েছে কিনা, কারণ এই চ্যাপ্টার দিয়ে আমরা পরের ক্লাসে আমরা পরীক্ষা নেব, বলতে পারো একটা পরীক্ষা নেব ছোটখাটো, দেখবো কে কেমন মার্কস পাচ্ছ। নিজেরাই বুঝতে পারবে যে কে কোন জায়গায় আছো বা কার থেকে কে কতটা আগিয়ে, তোমরা বুঝতে পারবে। সেটা তোমাদের কি হবে না, অনেক হেল্পফুল হবে। সেই জন্য আমি একটা পরীক্ষা নেব, আর প্রশ্নোত্তর পর্বও থাকবে, তার সাথে সাথে পরীক্ষাটাও থাকবে। যে বা যারা ফার্স্ট হবে তাদের জন্য একটা গিফট থাকবে, সেটা সারপ্রাইজ, সেটা এখন বলবো না, তবে তাদের জন্য একটা গিফট থাকবে। সুতরাং তোমরা সেইভাবে নিজেদেরকে চাঙ্গা করে পড়াশোনাটাও সেইভাবে করো। গিফট কিন্তু নেওয়া চাই, আমি চাই ফার্স্ট একের অধিক হোক, একজন না হয়ে আরো বেশি হোক। আমার খরচ হয় হোক, আমি চাই ফার্স্ট যেন অনেকে হয় বা
হাইয়েস্ট মার্ক যেন অনেক বেশি আসে, সেটা আমার কাছে আরো অনেক বেশি সুখদায়ক। চলো, ভেরি গুড। তাহলে লাস্ট আমরা যে অধ্যায়টা শেষ করে এসেছি অণুজীবের জগৎ, সেখান দিয়ে তোমাদের আশা করছি আর কোনো সমস্যা নেই। আজকে আমরা নতুন ক্লাস শুরু করছি, মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। এখান দিয়ে আমরা কি বুঝতে পারি? আমরা দৈনন্দিন জীবন চালাতে, আমরা নিজেদের শরীরকে বাঁচিয়ে রাখতে, কাজকর্ম করতে, খেলাধুলো করতে, বা সারা দিনে আমাদের যাবতীয় যা কাজ থাকে সেগুলো করতে, সেগুলোর জন্য তো আমাদের দেহে শক্তির প্রয়োজন। তা সেই শক্তির উৎস কোথা দিয়ে আসে? না খাদ্য বা খাবার থেকে আসে। সেই খাদ্যটা কিভাবে, কোথা দিয়ে আসছে, কিভাবে সেই খাদ্যের উৎপাদন হচ্ছে, বা সেই খাদ্যকে আমরা কোন শ্রেণীতে ভাগ করতে পারছি বা কোন শ্রেণীতে রাখি, সেই খাদ্যকে কি বলছি, এগুলো সমস্ত কিছু আমরা এই অধ্যায় দিয়ে জানবো। তাহলে চলো দেখো অধ্যায়, এই চ্যাপ্টারটা শুরু করি। মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন। কি বলছে? আমরা নানা রকম খাবার খাই, তার কোনোটা আমরা পাই কোথা দিয়ে? না উদ্ভিদ থেকে, আবার কোনোটা পাই প্রাণীদের থেকে। উন্নত মানের উদ্ভিদজাত আর প্রাণীজাত খাবার যথেষ্ট পরিমাণে পেতে গেলে কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া। তাহলে দেখো, তাহলে আমরা নানা রকম খাবার খাচ্ছি, সেটা কোথা দিয়ে আমরা পাই? না উদ্ভিদ থেকে পাই। আবার কিছু কিছু খাবার কি না প্রাণীদের থেকে আমরা আমরা নিজেরা কিছু কিছু খাবার তৈরি করি, সেখান দিয়েও আমরা কি করছি? না খাদ্য পাচ্ছি। উন্নত মানের উদ্ভিদজাত আর প্রাণীজাত খাবার যথেষ্ট পরিমাণে পেতে গেলে কিছু বিশেষ ব্যবস্থা প্রয়োজন। অবশ্যই কোনো কিছু তুমি যখন ভালো কোয়ালিটির পেতে চাইবে, বা কোনো কিছু ভালো গুণসম্পন্ন কিছু পেতে গেলে তার জন্য একটা বিশেষ ব্যবস্থার দরকার হয়। কোনো একটা ভালো ভালো কিছু করতে গেলে একটা বিশেষ ব্যবস্থা বা বিশেষ পরিকাঠামো না থাকলে কি হয়? সেই কাজটা ভালোভাবে হয় না, হ্যাপাজার্ড ওয়েতে হয়। সেইটাই বলছে দেখো, উন্নত মানের উদ্ভিদজাত এবং প্রাণীজাত খাবার যথেষ্ট পরিমাণে পেতে গেলে কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সেই ব্যবস্থাগুলো কি দেখো? তার জন্য বিজ্ঞানের একটা শাখায় খাদ্য উৎপাদনের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। তাহলে সায়েন্স বা বিজ্ঞানে এই যে খাদ্য উৎপাদনের যে পদ্ধতি, সেটা নিয়ে আলোচনা করা হয়। বিজ্ঞানের এই শাখাকে আমরা কি বলছি? কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার। তাহলে বুঝতে পেরেছো কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার কাকে বলছি? না খাদ্য উৎপাদনের যে বিশেষ ব্যবস্থা বা যে বিশেষ পরিকাঠামো, সেই ব্যবস্থাটাকে কি বলছি? বিজ্ঞানের ভাষায় কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার। তাহলে এগ্রিকালচার বা কৃষি বিজ্ঞান কাকে বলছি বুঝতে পেরেছো? দেখো, নতুন আর উন্নত ধরনের শস্য বা ফসল উৎপাদনের পদ্ধতির আবিষ্কার, বেশি দুধ আর উন্নত মানের ডিম বা ক্ষেত্র বিশেষে মাংস পাওয়ার জন্য বিভিন্ন পশু পাখি যেমন গরু, ছাগল, ভেড়া আর মুরগি ইত্যাদি পালন করার পদ্ধতি, এসব নিয়েই কৃষি বিজ্ঞানে আলোচনা করা হয়। তাহলে কৃষি বিজ্ঞানে কোন কোন জিনিস বা টপিক নিয়ে আলোচনা করা হয়? না নতুন আর উন্নত ধরনের শস্য। আমরা যত দিন যাচ্ছে আমাদের কি হচ্ছে? না চাহিদা বাড়ছে, খাদ্যের চাহিদা বাড়ছে, খাদ্যের ভ্যারাইটি বা খাদ্যের বিভিন্নতা বাড়ছে। মানুষ কখনোই একটি জিনিসে সন্তুষ্ট নয়, নিয়মিতই এক্সপেরিমেন্ট চলতে থাকে। একটা জিনিস খাচ্ছি, একটা জিনিস খেতে খেতে ভালো লাগছে না, কি করছি? না আরো উন্নত মানের বা উন্নত ধরনের কিভাবে শস্য বা ফসল উৎপন্ন করা যায়, সেগুলো নিয়ে মানুষ বরাবরই চিন্তা করছি, বা সায়েন্টিস্টরা চিন্তা করছে যে আরো উন্নত মানের এবং ভালো শস্য বা ভালো খাদ্য কিভাবে উৎপাদন করা যায়। এগুলোই কার মধ্যে পড়ছে? না এই কৃষি বিজ্ঞানের মধ্যেই এই টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়। বুঝতে পেরেছো সেগুলো কি কি? না উন্নত ধরনের শস্য বা ফসল কিভাবে আবিষ্কার করা যায়, বেশি দুধ আর উন্নত মানের ডিম বা ক্ষেত্র বিশেষে মাংস পাওয়ার জন্য বিভিন্ন পশু পাখি
উন্নত মানের ডিম মানে কি, দেখবে আমরা নর্মাল বা সাধারণভাবে যে ডিম আমরা পাই পশু পাখি এই মুরগির বাদ থেকে বা হাঁসের থেকে বা পোল্ট্রি জাতীয় কোনো মুরগির থেকে, সেগুলো কি হয় না একটা কুসুমের ডিম হয়। আবার তোমরা খেয়াল করবে বাজারে কোথাও কোথাও তোমরা দুটো কুসুমের ডিমও পাবে। সেগুলো কি, সেগুলো না উন্নত মানের ডিম। এগুলো রেয়ার ডিম, এগুলো আমরা কি করেছি না বুদ্ধি করে এগুলো আমরা আবিষ্কার করেছি বা তৈরি করেছি। তো এই যে আবিষ্কারগুলো হয়েছে এগুলো কিন্তু কৃষি বিজ্ঞানের মধ্যে সবকিছু রয়েছে। দেখো কৃষি বিজ্ঞানের যে আলোচ্য বিষয় সেগুলো কি কি দেখো, মাটির ব্যবস্থাপনা অর্থাৎ মাটিকে ফসল ফলানোর উপযোগী করে তোলা, যেটা সয়েল ম্যানেজমেন্টের আন্ডারে পড়ছে। তাহলে দেখেন মাটির ব্যবস্থাপনা, দেখো উদ্ভিদ যে জায়গায় বড় হয় সেটা তো একটা নির্দিষ্ট পরিমাণ এরিয়ায় নিয়ে বড় হয়। যেখানে মাটির যেখানে একটা উদ্ভিদ বপন করা হচ্ছে সেই মাটিটা যত ভালো বা যত উর্বরশীল হবে সেই উদ্ভিদটা ততটা ভালো ফলন দেবে, ততটা ভালো ফল দেবে। সেই জন্য আগে কি করা দরকার না, সেই যে মাটিটার উপরে উদ্ভিদটা হচ্ছে সেই মাটিটাকে একটা বিশেষ ব্যবস্থার মাধ্যমে উর্বরশীল করে তোলা এবং মাটিকে ফসল ফলানোর উপযোগী করে তোলা। ধরো তোমার বাড়িতে একটা পেয়ারা গাছ আছে, সেই পেয়ারা গাছটাতে মোটামুটি ফল হয়, আর তুমি একটা পেয়ারা একটা ভালো জাতের ভালো মানের একটা পেয়ারা গাছ বাইরে দিয়ে এনে তোমার বাড়িতে বসালে। এবার তোমার বাড়ি এমন জায়গায় বসালে সেটা একটা নর্মাল জায়গা, সেখানে আগে কখনো চাষ হয়নি, বলা চলে উর্বরশীল জায়গা নয়। সেখানে যখন ওই গাছটা লাগাবে সেই গাছের ফলন ভালো মতো হবে না। তারপর তুমি যখন যে জায়গায় গাছটি লাগাবে সেই জায়গাটিকে ভালো মতো সার দিয়ে, গোবর সার দিয়ে বা ভেষজ সার দিয়ে যখন সেই মাটিটা খুশে ভালো মতো করে সেই চারাটা যখন সেখানে লাগাবে, তখন সেই গাছটা কি করবে না ভালো ফলন দেবে, ভালো মতো বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এবং বেশি ভালো মানের ফলন দেবে। সেটাই এই আলোচ্য বিষয়ের মধ্যে পড়ছে যে মাটির ব্যবস্থাপনা অর্থাৎ মাটিকে ফসল ফলানোর উপযোগী করে তোলা, যেটা কিসের মধ্যে পড়ছে না সয়েল ম্যানেজমেন্ট। তাহলে সয়েল ম্যানেজমেন্ট সম্পর্কে বুঝতে পারলে। এরপরে দেখো ক্রপ প্রোডাকশন, ক্রপ মানে ফসল। দেখো ফসল উৎপাদন কিভাবে আরো বাড়ানো যায় সেটা এই ক্রপ প্রোডাকশনের মধ্যে আসছে। এটাও একটা কি না কৃষি বিজ্ঞানের আলোচ্য বিষয়। আর কি কি আছে না, ফল সবজি ফুল আর সাজানোর কাজে লাগে এমন বিভিন্ন উদ্ভিদের চাষ। আমরা বাড়িতে টবে করে নানান ধরনের ফুলের চারা আমরা লাগাই না, বিভিন্ন ধরনের কিছু ঘাস জাতীয় গাছ আছে যেগুলো আমরা কি করি না আমাদের ঘরের দেয়ালে বা কোনো জায়গা সাজানোর কাজে ব্যবহার করি, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগে। তো এই জিনিসগুলো কিসের মধ্যে পড়ছে না হর্টিকালচার, যেটা একটা কৃষি বিজ্ঞানের আলোচ্য সাবজেক্ট। আর কি আছে না পশুপালন, অ্যানিম্যাল হাজবেন্ড্রি। পশুপালন করে কিভাবে মাঠের মাঠের পরিবেশটাকে কিভাবে করা যায়, মাটির উর্বরতা কিভাবে বৃদ্ধি করা যায় সে কাজটাও আমরা করতে পারি। তোমরা দেখে থাকবে এগুলো পুরোনো সময় আরো বেশি দেখা যেত। মাঠ ঘাটে কি হতো না গরু দিয়ে নাঙল চষানো বলা হতো না, নাঙল চষানো হতো। সেটা কিসের জন্য না সেই জায়গাটা ভালো করে খুশে দিয়ে সেই মাটির উর্বরতাটাকে কি করা হতো না বৃদ্ধি করা হতো। তার ফলে সেখানে উদ্ভিদের রোপণ করলে কি হতো ভালো মতো উদ্ভিদ বৃদ্ধি পেত বা বীজগুলো ভালোভাবে পুঁতলে সেখানে কি হতো গাছ ভালোভাবে হয়ে যেত। তাহলে পরোক্ষভাবে পশুপালনও এই কৃষি বিজ্ঞানের কি হচ্ছে না আলোচ্য বিষয়। দেখো এরপরে আমরা দেখব ফসল কি।
ফসল বা ক্রপস আমরা কাদেরকে বলছি? বড় জায়গা জুড়ে কোনো উদ্ভিদের চাষ করার সময় সেই উদ্ভিদের চাহিদার দিকে কি হয় বিশেষভাবে নজর রাখা হয়। ধরো তোমাদের কারোর কারো অনেক বিঘা জমি রয়েছে, কারো 5 বিঘা, কারো 10 বিঘা বা কারোর 20 বিঘা। আমি বেশি বিঘাতে যাচ্ছি না, ধরো অনেকটা জায়গা রয়েছে। তুমি কি করলে, তোমার মনে হলো যে তুমি সেই জায়গায় কি করবে না, কোনো একটা সবজি চাষ করবে। এবার তুমি যখন একটা সবজি চাষ করবে, নিশ্চয়ই 2টো কি 3টে গাছ পুঁতে তুমি চাষ করবে না। একটা 1 বিঘে জমিতে অনেকটা পরিমাণে সবজি লাগালে তবেই তোমার কি হবে না, প্রফিট আসবে বা লাভ আসবে। তাহলে তুমি ধরো একটা বড় জায়গা জুড়ে কোনো উদ্ভিদের চাষ করলে, তাহলে সেই উদ্ভিদগুলোর কিভাবে উদ্ভিদগুলো বেড়ে উঠবে, কিভাবে ভালো করে ফলন দেবে, কিভাবে সেই উদ্ভিদগুলো যে ফলন দেবে তাতে বিনা কোনো পোকা ধরবে না, কোনো ক্ষতি হবে না, সেদিকে তোমার কি করতে হবে না, বিশেষভাবে নজর রাখতে হবে। সেটাই এখানে বলছে, বড় জায়গা জুড়ে কোনো উদ্ভিদের চাষ করার সময় সেই উদ্ভিদের চাহিদার দিকে বিশেষভাবে নজর রাখা হয়। নিয়মিত জল দিতে হবে, সার দিতে হবে যাতে পোকা না ধরে বা গাছটা ভালোভাবে বৃদ্ধি পায়, সেদিকে বিশেষভাবে নজর রাখা হয় যাতে ওই উদ্ভিদের কি হয় না, আলটিমেটলি সেই উদ্ভিদের ফলন বাড়বে। হ্যাঁ, তো এইভাবে অনেকটা জায়গা জুড়ে একই ধরনের উদ্ভিদের চাষ যখন করা হয়, তখন ওই উদ্ভিদের একসঙ্গে বলা হয় কি না, শস্য বা ফসল। একটা বা দুটো দুটো উদ্ভিদকে নয়, যখন একটা বড় জায়গা জুড়ে একই রকমের উদ্ভিদের চাষ করা যখন হবে, তখন সেই উদ্ভিদের একসঙ্গে কি বলা হয়, শস্য বা ফসল। ধরো তুমি 1 বিঘে বা 2 বিঘে জায়গা জুড়ে ধান চাষ করেছো বা গম চাষ করেছো, তাহলে সেই গম বা ধান চাষকে তুমি কি বলবে না, শস্য বা ফসল। বুঝতে পেরেছো তাহলে শস্য বা ফসল কাকে বলছি? চলো দেখো, ফসল তো কাকে বলে আমরা জানলাম। ফসলের বৈচিত্র্য সম্বন্ধে আমরা একটু জানবো, যে কোন কোন ফসল কত ধরনের ফসল হতে পারে। দেখো, ফসল কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। এমন কিছু ফসলের ধরন এবং তাদের উদাহরণ দেখো এখানে আমি তুলে ধরেছি। দেখো, তন্দুল জাতীয় ফসল। কেউ তন্দুল শব্দটা শুনেছো কিনা বলো দেখি, কেউ তন্দুল মানে কি কিছু বলতে পারবে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। তন্দুল জাতীয় ফসল মানে, তন্দুল মানে কিন্তু ধান, পরোক্ষভাবে তন্দুল মানে ধান বা ভাত। দেখো, তন্দুল জাতীয় ফসল মানে যেটা আমরা আমাদের মুখ্য খাবার হিসেবে আমরা যে খাদ্য গ্রহণ করি। হ্যাঁ, আমাদের প্রাথমিক খাদ্য হিসেবে আমরা যে খাদ্যগুলি গ্রহণ করি, তাদেরকে কিন্তু তন্দুল জাতীয় ফসল বলা হয়। সেরকম তন্দুল জাতীয় ফসলের উদাহরণ কি না, ধান আর গম। ধান থেকে আমরা কি খাই না, ভাত খাই। আর গম থেকে কি পাই না, রুটি পাই। সুতরাং তন্দুল জাতীয় ফসল তাহলে কি, এগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। এই টপিকটা খুব ভালো করে পড়বে, কোন জাতীয় ফসল কে আমরা কি বলছি। তাহলে তন্দুল যদি বলে তন্দুল জাতীয় ফসলের উদাহরণ দাও, তাহলে সেক্ষেত্রে কি হবে না, ধান, গম ইত্যাদি। আরো দেখো, তন্তু জাতীয় ফসল, সেগুলো কি কি না, তুলো, পাট। পাট বা তুলো দিয়ে কি হয়, বিভিন্ন ধরনের পাটে কি থাকে, বিভিন্ন তন্তু থাকে, সেজন্য একে কি বলা হচ্ছে না, তন্তু জাতীয় ফসল। তুলো এবং পাট, এতে বিভিন্ন ধরনের তন্তু বা ফাইবার থাকে, সেই জন্য একে তন্তু জাতীয় ফসল বলা হয়। আর ডাল জাতীয় ফসল কোনগুলো না, ছোলা, মটর, বিন ইত্যাদি। এগুলো কি 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 না, ডাল জাতীয় ফসল। ছোলার ডাল হয়, মটরের ডাল হয়, বিনের ডাল হয়, সেজন্য এগুলো কি না, ডাল জাতীয় ফসল। দেখো, তৈলবীজ পাওয়া যায় এমন ফসল কি কি না, সর্ষে, সূর্যমুখী। এগুলো থেকে আমরা কি পাই না, তেল তৈরি হওয়ার বীজ থাকে, সেই বীজ থেকে আমরা তেল সংশোধন করতে পারি। সেগুলো কি কি না, সর্ষে এবং সূর্যমুখী। সূর্যমুখীর দানা থেকে আমরা তেল পাই। আবার সর্ষে গাছের দানা থেকেও আমরা সর্ষের তেল পাই, যেটা আমরা কি করি, খাই। সূর্যমুখী তেল দিয়েও
তেল তৈরি হয়, যেটাকে আমরা কি বলি না সানফ্লাওয়ার অয়েল। সেই সূর্যমুখী থেকেও আমরা তেল পাই, আবার সর্ষে গাছ দিয়েও তেল পাই। আচ্ছা, সেটা হলো কি না তৈলবীজ পাওয়া যায় এমন ফসল। কন্দ জাতীয় ফসল, দেখো আলু আর আদা। আচ্ছা, কন্দ মানে কি কেউ জানো? আচ্ছা, আমি বলে দিচ্ছি, দেখো কন্দ জাতীয় ফসল হলো কি না আলু এবং আদা। এই কন্দ জাতীয় ফসলের মানে এই কন্দ জাতীয় গাছের কন্দ হলো একটা জায়গা বা একটা পোর্শন, হ্যাঁ, যেটা একটা উদ্ভিদের শেকড় এবং কাণ্ড, কাণ্ড যেখান দিয়ে শুরু হচ্ছে সেটার শেষ প্রান্ত এবং শিকড় যেটা দিয়ে শুরু হচ্ছে সেটার মধ্যিখানের একটা অংশ, সেই জায়গাটাকে কি বলছি না কন্দ। তাহলে বুঝতে পারলে এটা হচ্ছে এর কাজ হলো শিকড় এবং কাণ্ড দিয়ে আসা যে পুষ্টি, যে নিউট্রিশনটা সেটা সংরক্ষণ করে রাখে এই কন্দ। সেই জন্য এদেরকে কি বলা হয় না কন্দ জাতীয় ফসল। সেটা কি কি না আলু এবং আদা। তাহলে ভালো করে এটা দেখো, এটাও খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে। কন্দ জাতীয় ফসল, তাহলে এর কন্দ মানে কি বা কন্দ জাতীয় ফসল কেমন হয় বা কন্দটাই বা কি? কন্দ হলো তাহলে কি না শিকড় এবং কাণ্ডের মধ্যবর্তী জায়গায় এই কন্দটা উপস্থিত থাকে এবং এর কাজ কি না শিকড় এবং কাণ্ড দিয়ে আসা যে পুষ্টিটা সেটা কি করে না সংরক্ষণ করে রাখে। এটা পরবর্তী সময়ে গাছের বৃদ্ধিতে সাহায্য করে। তাহলে এরকম কন্দ জাতীয় ফসলের এক্সাম্পল তাহলে কি আলু এবং আদা। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই করে তোমরা এই জিনিসগুলো মনে রাখবে। দেখো চিনি পাওয়া যায় এমন ফসল কি না আখ। এটা তোমরা সবাই জানো যে আখ থেকে কি হয় না চিনি পাওয়া যায়। বাগানে চাষ করা হয় এমন ফসল, দেখো চা, কফি, রবার, এগুলো কি হয় বাগানে চাষ করা হয়। সেজন্য বলছে কি বাগানে চাষ করা হয় এমন ফসল তাহলে কি চা, কফি, রবার। ওষুধ পাওয়া যায় এমন গাছ, দেখো তুলসী। তাহলে তুলসী গাছ দিয়ে কি হয় না ওষুধ পাওয়া যায়, ভেষজ বিভিন্ন ধরনের ওষুধ তুলসী গাছ দিয়ে কিন্তু পাওয়া যায়। দেখ যখন তোমাদের সর্দি হয় বা কাশি হয় তখন দেখবে বাবা মারা বলে তুলসী গাছের পাতা খেয়ে নাও তো ঠিক হয়ে যাবে। সেজন্য কি তুলসী গাছ হচ্ছে ওষুধ। তুলসী গাছ থেকে আমরা কি তৈরি করতে পারি বা ওষুধও তৈরি হয়, বিভিন্ন ধরনের ভেষজ ওষুধও পেয়ে থাকি। আবার তুলসী গাছেরও অনেক উপকারিতাও রয়েছে, ঔষধি উপকারিতাও রয়েছে। সেজন্য ওষুধ পাওয়া যায় এমন গাছ বা ফসল হলো তুলসী। মশলা পাওয়া যায় এমন গাছ কি না গোলমরিচ, আদা। মশলা পাওয়া যায় এরকম গাছ তাহলে কি না গোলমরিচ এবং আদা। গোলমরিচ দিয়ে আমরা মরিচ পাই, আর আদা থেকে তো আমরা আদা পাচ্ছি, সেটা কি না এক ধরনের মশলা। ভালো করে এই টপিকটা তোমরা সবাই মনে রাখবে যে পরীক্ষায় দিতেই পারে তন্দুল জাতীয় ফসলের উদাহরণ, কন্দ জাতীয় একটা ফসলের উদাহরণ দাও, বা তোমাদের অপশন দিয়ে দেবে 3টে কি 4টে, তার মধ্যে বলে দেবে এর মধ্যে কন্দ জাতীয় ফসল কোনটি বা তন্দুল জাতীয় ফসল কোনটি। চলো, সবাই বুঝতে পেরেছো আশা করি তন্দুল জাতীয় ফসল বা কন্দ জাতীয় ফসল কি কাকে বলছি। যদি কেউ এতদূর অবধি কারোর যদি কোনো বোঝার অসুবিধা থাকে তাহলে বলতে পারো, আমি বলে দেবো আবার। তাড়াতাড়ি বলো যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে। আচ্ছা চলো, তাহলে ভেরি গুড। এরপরে আমরা দেখি, তোমরা একটু খেয়াল করলে লক্ষ্য করবে যে এমন কিছু খাবার আছে যা আমরা প্রতিদিন খাই অথচ সেগুলো আগের যে তালিকা দিয়েছি তাতে আমি রাখিনি। সেগুলো কি বলতো? সেগুলো হলো সবজি আর ফলকে ওই তালিকায় রাখা হয়নি, কারণ কৃষি বিজ্ঞানেরই আর এক শাখা উদ্যান বিজ্ঞান বা হর্টিকালচারে ফল আর সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। তাহলে দেখো ফল এবং সবজি আমরা একটু আগেই পড়লাম সবকিছু, যে মশলা তৈরি হয় এমন গাছ, বাগানে চাষ করা হয় এমন গাছ, আরো অনেক কিছু নিয়ে পড়লাম, বিভিন্ন ধরনের ফসল নিয়ে। সেখানে কি রাখা হয়নি না সবজি আর ফলকে কিন্তু ওই তালিকায় রাখা হয়নি, কারণ কৃষি বিজ্ঞানের আরো একটা শাখা আছে যেটা হলো কি
হর্টিকালচার বা উদ্যান বিজ্ঞান, এখানে ফল আর সবজি চাষের পদ্ধতি নিয়ে আলাদাভাবে আলোচনা করা হয়। নিচে এই ধরনের ফসলের দেখো নাম উল্লেখ করা হলো। সবজি জাতীয় গাছ কোনগুলি দেখো না, টমেটো, বাঁধাকপি, এগুলো কি না বিভিন্ন প্রকার সবজি। ফল যেমন কলা, আঙুর, আলংকারিক উদ্ভিদ যেমন ক্যাকটাস, বোগেনভেলিয়া, এটা দেখো নামটা নতুন, মনে রাখবে অবশ্যই। আলংকারিক উদ্ভিদ দেখো তাহলে কি কি না, ক্যাকটাস আর বোগেনভেলিয়া অলংকার হিসেবে ব্যবহার করা যায় এই ধরনের গাছগুলি। আর ফুল কি না, গোলাপ, জুঁই ইত্যাদি। এগুলো তোমরা মোটামুটি সবাই জানো, সবজি, ফল, ফুল। একমাত্র একটু আননোন কি না, আলংকারিক উদ্ভিদ, যেগুলো কি কি না, ক্যাকটাস, বোগেনভেলিয়া এটসেট্রা। ভালো করে এগুলো পড়বে, এখানে যে কোনো টপিক দিয়ে যে কোনো জায়গা দিয়ে কিন্তু কোশ্চেন আসতে পারে। বুঝতে পেরেছো তাহলে হর্টিকালচার বা উদ্যান বিজ্ঞানে তাহলে কি নিয়ে আমরা আলোচনা করি না, সবজি এবং ফল, সবজি, ফল, ফুল ইত্যাদি কি উদ্যান বিজ্ঞানের অন্তর্গত। দেখো অনেক সময় আবার এমনও হয় একটা ফসল কোনো বিশেষ ঋতুতে খুব ভালো হয়, তাই না? তোমরা লক্ষ্য করে নিশ্চয়ই 12 মাসে তোমার একই রকমের ধান হয় না, আবার 12 মাসে নিশ্চয়ই কোনো একই ফল গাছে ফল হয় না, বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফল হয়। এই যেমন ধরো এখন ঠান্ডা, আমাদের এই সময়টা একটু ঠান্ডা বেশি পড়ছে বা ঠান্ডা ঠান্ডা ভাব, এই সময় আমরা কি ফল বেশি দেখতে পাই বাজারে না, কমলা লেবু দেখবে খুব ভালো মতো এই সময় পাওয়া যায়। সেটা কিন্তু আবার গরমের সময় তুমি আবার কমলা লেবু পাবে না, খুব রেয়ার, সেটা আবার ব্যতিক্রমটাকে আমরা উদাহরণের জায়গায় নিয়ে আসবো না। কিন্তু তোমরা লক্ষ্য করবে গরমের সময় তোমরা বাজারে গিয়ে দেখতে পাও কমলা লেবু এসেছে, বা কমলা লেবু তোমরা দেখতে পাও বাজারে একদম এভেলেবেল, দেখতে পাও না। সেটা কখন দেখা যায় না, এই সময়টা যখন ঠান্ডা ঠান্ডা ভাব বা ঠান্ডা পড়তে থাকে, এই সময়টায় আমরা কি দেখতে পাই না, কমলা লেবু দেখতে পাই বাজারে। তাহলে অনেক সময় তাহলে আবার এমনও হয় একটা ফসল কোনো বিশেষ ঋতুতে খুব ভালো হয়, যেমন কমলা লেবু ঠান্ডার সময় ভালো হয়, গরমের সময় আম ভালো হয়, কি তাই তো? গরমের সময় আমরা কোন ফল বেশি হতে দেখি না, আম, জাম, কাঁঠাল, এগুলো কি হয় না গরমের ফল, গরমের সময় আমরা বেশি দেখি। আর কমলা লেবু, হ্যাঁ, এগুলো কি হয় না ঠান্ডার ফল। সেজন্য আমরা তাহলে কি দেখছি না, বিভিন্ন ধরনের বিশেষ বিশেষ ঋতুতে বা বিশেষ বিশেষ সময়ে বিশেষ ফল হয়, অর্থাৎ ওই বিশেষ ঋতুর তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত ওই ফসলের বেড়ে ওঠার জন্য উপযোগী। সেটা খুবই স্বাভাবিক, যখন যে ঋতুতে যে ফলটা বেশি হচ্ছে তখন খুবই স্বাভাবিক যে ওই ঋতুর সময়ে যে ওয়েদার থাকে বা যে তাপমাত্রা থাকে বা বাতাসের যে পরিমাণ আর্দ্রতা থাকে বা বৃষ্টিপাত, সেই ফসলের বেড়ে ওঠার জন্য কি না উপযোগী। কোন কোন ঋতুতে হয় তার উপর নির্ভর করে ফসলকে আবার দুই ভাগে ভাগ করা হয়। তাহলে কোন ঋতুতে কোন ফসল হচ্ছে তার উপর নির্ভর করে কিন্তু আবার ফসলকে দুই ভাগে ভাগ করা যায়। দেখো সেগুলো কি কি আমরা দেখব। এক হচ্ছে দেখো খারিফ ফসল বলছি, খারিফ ফসল, আর একটা হয় রবি ফসল। আমরা খারিফ ফসলটা সম্বন্ধে আগে দেখব। দেখো সাধারণত বর্ষার শুরুতে এই ধরনের ফসল, তাহলে দেখো এখানে কি দেখছি না, খারিফ ফসল সাধারণত বর্ষার শুরুতে জুন জুলাই মাসের দিকে, বর্ষা কোন সময় হয় না, জুন জুলাই হয় স্বাভাবিকভাবে। তাহলে এই ধরনের ফসলের চাষ শুরু হয়, সেটা তাহলে কখন না, জুন জুলাই, যখন বর্ষাকালের শুরু। আর সাধারণত বর্ষার শেষে যখন সেপ্টেম্বর অক্টোবর, যখন আস্তে আস্তে শীতের শুরু, এই ফসল তোলা হয়। তাহলে খারিফ ফসলের ফলন নির্ভর করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ওপর। তাহলে ভালো করে এখানে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, যে খারিফ ফসল কোন সময় শুরু হচ্ছে এবং কোন সময়ে এই ফসল তোলা হচ্ছে। তাহলে কোন ঋতুতে বা কোন সময়ে এই ফসলগুলো হয় না, এই খারিফ ফসলটা হয়
সেটা হলো জুন জুলাই মাসে যখন বর্ষার শুরু, আর তোলা হচ্ছে কখন না সেপ্টেম্বর অক্টোবর যখন বর্ষার শেষ, শীতের শুরু বলতে পারো। অক্টোবর মাস মানে শীতের প্রায় শুরু, তখন এই ধরনের ফসলগুলো হয়, ফসলগুলো তোলা হয়। সেপ্টেম্বর অক্টোবর মাসে এই ফসলগুলো তোলা হয়। দেখো, খারিফ ফসলের ফলন নির্ভর করে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর উপর। ভালো করে দেখো তাহলে কোন বায়ুর উপর নির্ভর করছে খারিফ ফসল, না দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর উপর কিন্তু এই খারিফ ফসলের ফলনটা কিন্তু নির্ভর করছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যেমন ভালোভাবে আসবে তখন এই ফসলের ফলনও তত ভালোই হবে। দেখো খারিফ ফসলের উদাহরণ কিছু দেখে নিই। খারিফ ফসলের উদাহরণ হলো ধান, ভুট্টা, তুলো, চিনেবাদাম, সয়াবিন। এরা হলো কয়েকটা খারিফ ফসল। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে যে কয়েকটি খারিফ ফসলের উদাহরণ দাও, বা এই ধান, ভুট্টা, তুলো, চিনেবাদাম, সয়াবিন এর মধ্যে কয়েকটি ফসলের উদাহরণ দিয়ে তোমাদেরকে বলতে পারে যে এর মধ্যে কোনটি হলো খারিফ ফসল আর কোনটি রবি ফসল। তাহলে আমরা একবারে দেখে নিই খারিফ ফসল তাহলে কাকে বলছি, না এই ধরনের ফসল বর্ষার শুরুতে বা জুন জুলাই মাসের নাগাদ চাষ শুরু হচ্ছে, আর যখন কখন তোলা হচ্ছে, না সেপ্টেম্বর অক্টোবর মাসে যখন ঠান্ডার আগমন হচ্ছে সেই সময় এই ফসল তোলা হচ্ছে। আর এই ফসলের ফলন নির্ভর করে কিসের উপর, না দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর উপর। আর খারিফ ফসলের কয়েকটি উদাহরণ কি বললাম, না ধান, ভুট্টা, তুলো, চিনেবাদাম, সয়াবিন ইত্যাদি হলো কয়েকটি খারিফ ফসলের উদাহরণ। তাহলে বুঝতে পারলে খারিফ ফসল সম্বন্ধে। এরপরে আমরা দেখব রবি ফসল কাকে বলছি। দেখো, রবি ফসল কখন হচ্ছে, সাধারণত শীতের শুরুতে। তাহলে খারিফ ফসল যখনই শেষ হচ্ছে ঠিক তার পরপরই শুরু হয়ে যাচ্ছে কি, না রবি ফসলের চাষ। তাহলে কখন শুরু হচ্ছে, না অক্টোবর নভেম্বরের শুরুতে এই ধরনের ফসলের চাষ শুরু হয়। আর মার্চ এপ্রিল মাসে ফসল তোলা যখন একদম গরমের সময়, সেই সময় এই ফসল তোলা হয়। রবি ফসল বর্ষার উপর নির্ভরশীল নয়। তাহলে দেখো, যেমন খারিফ ফসল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর উপর নির্ভরশীল ছিল, রবি ফসল কিন্তু আবার বর্ষার উপর নির্ভরশীল নয়। এই রবি ফসলের কয়েকটি উদাহরণ দেখো, গম, বার্লি, ছোলা, মটর, সর্ষে এরা হলো কয়েকটি রবি ফসলের উদাহরণ। তাহলে এক কথায় দেখো, তাহলে খারিফ ফসল এবং রবি ফসলের মধ্যে পার্থক্য কি, না খারিফ ফসল কখন চাষ শুরু হচ্ছে, না জুন জুলাই মাসের দিকে শুরু হচ্ছে, আর শেষ হচ্ছে কখন, না সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে তোলা শুরু হয়। আর রবি ফসল শুরু হচ্ছে না সেই অক্টোবর মাসে যখন খারিফ ফসল তোলা হচ্ছে, ঠিক তারপরেই রবি ফসল চাষ শুরু হয়। আর শেষ তোলা হয় কখন, না মার্চ এপ্রিল মাসে এই ফসল তোলা হয়। আর খারিফ ফসল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর উপর ডিপেন্ড করে, আর রবি ফসল বর্ষার উপর কিন্তু নির্ভরশীল নয়। রবি ফসলের উদাহরণ কি, না গম, বার্লি, ছোলা, মটর, সর্ষে এরা হলো কয়েকটি রবি ফসল। আর খারিফ ফসলের এবং রবি ফসলের উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই করে কিন্তু মুখস্থ করবে। একটা ভুল করা মানেই কিন্তু আনসার ভুল হয়ে যেতে পারে, সুতরাং প্রত্যেকটা ফসলের উদাহরণ কিন্তু ভালো করে মনে রাখতে হবে। দেখো এরপরে ফসল উৎপাদন। ফসল উৎপাদনের জন্য একজন কৃষক বা চাষিকে বেশ কিছুটা সময় জুড়ে নানা রকম কাজ করে যেতে হয়। অবশ্যই দেখো, যত তুমি ফসল ফলানোর জন্য কষ্ট করবে ততটা তুমি তার পরিশ্রমের দাম পাবে। তুমি যদি শুধু চাষ করে আর বাড়িতে বসে থাকো তার আশা করো যে আমার একদম বস্তা বস্তা ধান আসবে, 1 বিঘে জমিতে চাষ করলে তুমি বাড়িতে বসে থেকে ভাবলে যে আমার প্রচুর পরিমাণে ধান আসবে, সেটা কি সম্ভব নয়। ভালো মতো ফলন পেতে গেলে তোমাকে সেই চাষের উপরে কি করতে হবে, না শ্রম দিতে হবে, সার প্রয়োগ করতে হবে, জল দিতে হবে, বা বিভিন্ন ধরনের রক্ষণাবেক্ষণ করতে হবে। তারপরেই তো তোমার কি আসবে, না পরিশ্রমের ফল পাবে। দেখো, সেটাই বলছে ফসল উৎপাদনের জন্য কি প্রয়োজন, একজন কৃষক বা চাষিকে কিন্তু বেশ কিছুটা সময় জুড়ে নানা রকম কাজ করে যেতে হয়।
একজন কৃষক এই যে কাজগুলো করেন এটাই হলো কৃষিকাজ। তাহলে কৃষিকাজ কাকে বলছি বুঝতে পারলে? একটা জায়গায় যখন তুমি কোনো চাষাবাস করছো সেটার উপরে অনেকটা সময় তোমাকে দিতে হবে এবং তার সেই যে ফসলের চাষটা করছো সেই ফসলের কিভাবে বৃদ্ধি পাবে বা সেই ফসলের ফলন কিভাবে বেশি করে হবে তার উপরে তোমাকে কাজ করতে হবে বা শ্রম দিতে হবে। এই যে সম্পূর্ণ কাজটা, সেই কাজটাকে আমরা কি বলছি না কৃষিকাজ। এই কাজগুলো দেখো নিচে দেওয়া হলো, আমরা একে একে এইসব কাজগুলো সম্বন্ধে এরপরে কি করব না ডেসক্রিপটিভ ভাবে বা বিস্তারিত জানবো। দেখো সেগুলো কি কি। তাহলে কৃষিকাজের আন্ডারে কি কি রয়েছে দেখো। চাষের জমির মাটি তৈরি করা, তাহলে সবার প্রথম এটা সবার প্রাথমিক কাজ যে আমি যে ফসলটা চাষ করব সেই চাষের জন্য চাষযোগ্য জমির মাটি তৈরি করতে হবে আগে। সব মাটিতে আবার কি হয়, সব ফসল হয় না, সুতরাং আগে চাষের জমির মাটি তৈরি করতে হবে। তারপরে কি কাজ না বীজ বপন করা বা বীজ বোনা, তারপরে কি করতে হবে সেই মাটিতে বীজ বপন করতে হয়। তারপরে আস্তে আস্তে সার প্রয়োগ, জল সেচ, জল দেওয়া, তারপরে কি করতে বিভিন্ন ধরনের যদি আগাছা হয় সেই আগাছাগুলো কি করতে হবে না দমন করতে হবে বা নষ্ট করতে হবে। তারপরে দেখো ক্ষতিকারক যদি কোনো কীটপতঙ্গ থাকে যেগুলো ফসলকে ক্ষতি করতে পারে বা ফসলকে হানি করতে পারে, সেই ক্ষতিকারক কীটপতঙ্গ থেকে ফসলকে বাঁচানো। তারপরে সর্বশেষে কি হয় না আমরা ফসল তুলি বা ফসল কাটি, আর তারপর আমরা ফসলকে সঞ্চয় করে রাখি। অত্যাধিক পরিমাণে যখন ভালো ফসল হবে তখন সেই ফসলগুলোকে আবার সঞ্চয় করে রাখাও তো একটা কাজ, না হলে কি হবে ফসলগুলো কি নষ্ট হয়ে যায়, সমস্ত পরিশ্রম কি হবে না কোনো দাম থাকবে না। সেজন্য সর্বশেষে আমরা ফসলকে সঠিকভাবে সঞ্চয় করে রাখি। এই প্রত্যেকটা কাজই কিন্তু কৃষিকাজের অন্তর্গত। এই প্রত্যেকটা কাজ সম্বন্ধে আমরা আরো জানবো। আচ্ছা বলো এই অবধি তোমরা যদি কেউ কিছু বুঝতে না পারো, কোথাও কোনো অসুবিধা হয় আমাকে বলতে পারো, আমি আরো একবার বলে দেব। চলো ভেরি গুড, তাহলে সবাই বুঝতে পেরেছো আশা করি। আজকে আমাদের ক্লাসটা তাহলে এই অবধি থাকলো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণের জন্য তো সবাই তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা।